أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত দুইটি ক্লাসে পদ প্রকরণ, দাখিল দশম এর জন্য এবং শব্দের শ্রেণীকরণ আলিম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আলোচনা করেছি। তো আজকে সেই আলোচনার বাকি অংশ এবং শেষ অংশ আলোচনা করব। বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে পদ কাকে বলে, কত প্রকার, শব্দের শ্রেণীকরণ কত প্রকার, কি কি, এবং বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তিনটার ডিটেলস আলোচনা আমরা করেছি। আজকে আমি আলোচনা করব ক্রিয়া এবং দাখিল দশমের জন্য ওদের বাকি থাকবে অব্যয়, আর এদের যোজক ও আবেগের মধ্যে সেই অব্যয়টা আছে বিধায় আমি সেটা পড়ানোর সময় অব্যয়টাকে তুলে ধরে দুই শ্রেণীর শিক্ষার্থীদের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসো আজকে আমরা চলে যাব ক্রিয়া। আসলে একটা বাক্যের প্রধান অংশ হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ পরিবর্তন হয় তিনটা কারণে: পুরুষ, কাল, বাচ্য। তো আসো আমরা আগে জানি যে ক্রিয়াপদ কাকে বলে। তো সবাই জানে, নর্মালি জিজ্ঞেস করলে যে পদ দ্বারা কাজ করা হয় তাকে ক্রিয়াপদ বলে, এটা সবাই বুঝে জানে। অতএব তারপরেও আমরা আরেকটু সুন্দর করে বলি যে পদ দ্বারা কর্তার অবস্থা, সত্য এবং অধিকাংশ ক্ষেত্রে কর্তার কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তার মানে এক কথায় ওই যে আমরা যেটা ছোটবেলা থেকে বলছি যে পদ দ্বারা কাজ করা বোঝায়, সেটাই ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে আমরা বুঝতে পেরেছি যে ক্রিয়াপদ কি। ক্রিয়াপদ ছাড়া কিন্তু কোনো বাক্য হয় না। কিছু ক্রিয়াপদ আছে সরাসরি থাকে বাক্যে, আর কিছু কিছু ক্রিয়াপদ আছে বাক্যে থাকে না, তবে বাক্য বলে দেয় যে এখানে ক্রিয়াপদটা গোপন আছে। যেমন আমি ভাত খাই, এখানে খাইটা ক্রিয়া আমরা সবাই প্রকাশ্য দেখতে পাচ্ছি। ইনি আমার বাবা, এই ইনি আমার বাবার মধ্যে ক্রিয়া নেই, কিন্তু আমাদের বুঝতে হবে যে ইনি হন আমার বাবা। এই হনটা, এটাকে বলে অনুক্ত ক্রিয়াপদ। কিন্তু ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য নেই। এবার আসো, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমাপিকা, আর একটা হচ্ছে অসমাপিকা।
তো সমাপিকা অসমাপিকা। তো প্রথমে আসো, সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় সেটাই সমাপিকা। যেমন আমি ভাত খাই, এই খাইটা সমাপিকা ক্রিয়া। কেন? এটা দ্বারা পুরা বাক্যের অর্থ প্রকাশ পেয়েছে, সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, আমি ভাত খেয়ে, এই খেয়েটা অসমাপিকা ক্রিয়া। তার মানে যে ক্রিয়াপদ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এইবার আমি দশম শ্রেণীর জন্য এবং আলিম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, যদিও এটা বেশি দরকার অবজেক্টিভ আলাদের জন্য একটা দশম, কিন্তু একাদশ দ্বাদশ আলিম এদের জানা দরকার বিধায় কথাটা আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে, সংজ্ঞা দিয়া তো আর ক্রিয়াপদ চেনা যায় না স্যার। আমরা কিভাবে সমাপিকা অসমাপিকা ক্রিয়া চিনব? তো দুইটা আছে, দুইটার একটা যদি আমরা শিখি, সেটা যদি না হয় তাহলে বাকিটা। তো আমরা অসমাপিকা ক্রিয়াটা চিনব। এই অসমাপিকা ক্রিয়াটা 1 নম্বর বাক্যের মাঝে বসে। 2, অসমাপিকা ক্রিয়ার শেষে ইলে লে, ইতে তে, ইয়ে এ, এই ক্রিয়া বিভক্তিগুলো বসে। ব্যাস, তুমি যখনই দেখলা তোমারে পরীক্ষায় দিল, আমি মেলা দেখতে ঢাকা যাব, দেখতে কোন ক্রিয়া বলে তোমাকে প্রশ্ন করছে। এবার তুমি চিন্তা করো, 1, দেখতেটা বাক্যের মাঝে আছে। 2, ওই ক্রিয়াপদের শেষে তে আছে। অতএব তুমি 100% শিওর এটা অসমাপিকা ক্রিয়া। আর যদি বলে আমি মেলা দেখতে ঢাকা যাব, যাব কোন ক্রিয়া? তুমি দেখলা এটার শেষে ইলেলে, ইতেতে এগুলো নাই, মাঝেও বসে নাই, তার মানে অসংখ্যা ক্রিয়া নয়। অসংখ্যা ক্রিয়া না হলে আরেকটা কি? সমাপিকা ক্রিয়া। সবাই বুঝতে পেরেছ? আবার দেখো, আরেকটা উদাহরণ দিচ্ছি। সে ভাত খেয়ে ঘুমাবে, তোমার দিল খেয়ে কোন ক্রিয়া? 1 নম্বরে দেখলা বাক্যের মাঝে, 2 নম্বরে দেখলাম অন্তস্থ রে আছে, অতএব এটা অসমাপিকা ক্রিয়া। এটা না দিয়া দিছে ঘুমাবে, তুমি দেখলা বাক্যের মাঝে নয়, ইলেলে, ইতেতে, ইয়ে এ, এই ক্রিয়া বিভক্তির একটাও নাই, অতএব এটা সমাপিকা ক্রিয়া। এতটুক বুঝো নাই কে? খেয়াল করে শুনলে ইনশাআল্লাহ সবাই বুঝবা, কারণ এগুলো আমরা সচরাচর ব্যবহার করি। আর জিনিসগুলো সোজা, আমরা পারবো ইনশাআল্লাহ। তো গেল সমাপিকা অসমাপিকা ক্রিয়া। এইবার ক্রিয়াপদটাকে অন্য দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কর্মের দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদ 4 প্রকার। আগেরটা ছিল ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ 2 প্রকার। এটা হলো তার আসল প্রকারভেদ। যখন কিছু উল্লেখ না করে শুধু বলে ক্রিয়াপদ কয় প্রকার, অবশ্যই তুমি দিবা 2 প্রকার।
যখন একটা শর্ত লাগায় কর্মের দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদ কয় প্রকার, তখন বলবা 4 প্রকার। কিচ্ছু বলে নাই ক্রিয়াপদ কয় প্রকার, তুমি বলবা 2 প্রকার, সমাপিকা অসমাপিকা। তো আসো, কর্মের দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদ 4 প্রকার। কোন 4 প্রকার? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুস। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুস। সবাই লিখতে পারছো? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, দ্বিকর্মক, সমধাতুস। সবাই লিখতে পেরেছো? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। এখানে একটা বিষয়, সমধাতুস কর্মটাকে প্রকারভেদের মধ্যে আনা হয় নাই, সেটাকে তোমরা আলাদাভাবে জানবা কেন পরীক্ষা আসে, সেটা আমি বলবো। এটা বিশেষ করে দশম শ্রেণীর জন্য বেশি দরকার, আর তোমাদের জানার জন্য দরকার। তো সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক। আসলে প্রযোজক একটা ক্রিয়া, যেহেতু এখানে কর্মের দৃষ্টিকোণ থেকে বলছে, তাহলে আমরা বাকি প্রকারভেদ গুলো কর্ম হিসাবে পাই সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। আমি যে আগে বলছিলাম সমধাতুস কর্ম, সেটাও কিন্তু কর্ম, কিন্তু ব্যাকরণবিদরা ওই সমধাতুসকে এখানে না ব্যবহার করে ব্যবহার করছে প্রযোজক ক্রিয়া। এটা কিন্তু আসলে প্রযোজক একটা ক্রিয়া, কিন্তু ওরা যেহেতু কর্মের মধ্যে নিয়ে আসছে, এখন যেহেতু স্যারেরা দেখবে, আমাদেরকে সেই হিসাবেই শিখতে হবে। কিন্তু তুমি জেনে রাখো যে আসলে প্রযোজকটা একটা ক্রিয়া, এটা কর্ম হিসাবে এখানে আসবে না। কথাটা বুঝতে পারছো? যাই হোক, তো সকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কর্ম আছে। অকর্মক ক্রিয়া কাকে বলে? আমি উদাহরণটা সবগুলো একত্রে দিব তোমাদের বোঝার সুবিধার্থে। অকর্মক কাকে বলে? যে ক্রিয়ার কর্ম নেই। দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের 2টি কর্ম আছে, সেটি দ্বিকর্মক। প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়ার কর্তা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, সেটি প্রযোজক ক্রিয়া। এবার আসো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সকর্মক, স মানে আছে, কর্ম মানে কর্ম। তুমি ওই নামকরণ থেকেই সংজ্ঞাটা পাইবা, যে ক্রিয়ার কর্ম আছে, স মানে আছে। তো দেখো, আমি বই পড়ি, এখানে কর্ম কোনটা? কর্মকারক হিসাবে তোমরা যেটা জানো সেটাই কর্ম। তো বই কর্ম, তাহলে এটা সকর্মক। আমি রাতে খাবো না, এখানে দেখো কোনো কর্ম নাই, এটা অকর্মক। কিভাবে বের করবো আমি পরে বলছি। দ্বিকর্মক, বাবা আমাকে কলম দিলেন, কলম আমাকে, এই 2টাই কর্ম একই বাক্যে আছে, দ্বিকর্মক। আর প্রযোজক হচ্ছে মা শিশুকে চাঁদ দেখান, এই মা প্রযোজক। মা শিশুকে চাঁদ দেখান, মা চাঁদ দেখেন, এটা হলো নিজে দেখতেছে। আর মা শিশুকে চাঁদ দেখান, অন্যকে দিয়ে দেখানো,
এটাই হচ্ছে প্রযোজক। যে কর্তা নিজে কাজ করে না, যদি বলতো মা চাঁদ দেখেন, কর্তা নিজে দেখছে, মা শিশুকে চাঁদ দেখান, এটা হচ্ছে মা শিশুকে দেখাচ্ছেন, এটাই হচ্ছে প্রযোজক। এইবার আসো আমরা বের করব কিভাবে। সবাই মনোযোগ দিয়ে শুনবা, কারণ এটা বইতে পাইবা না, এটা একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আজকেই তোমার মুখস্থ হয়ে যাবে। যে বাক্যে ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে, ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে একটিরও উত্তর পাওয়া যায় না, যে কোনো একটির উত্তর পাওয়া যায়, সেটি সকর্মক। আমি আবার বলছি, যে বাক্যে ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে কোনো একটির উত্তর পাওয়া যায়, সেটি সকর্মক। তোমার চেনার উপায়, যেমন আমি ভাত খাই, কি খাই, উত্তরে তুমি পাচ্ছ ভাত, এটা সকর্মক। আমি তাকে চিনি, কাকে চিনি, তাকে, এটাও সকর্মক। তাহলে সকর্মক হইলো দুইটা দিয়ে প্রশ্ন করলে যে কোনো একটা একটা আলাদা আলাদা ভাবে পাওয়া যায়, সেটি সকর্মক। এবার আসো অকর্মক। যে বাক্যে ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে একটিরও উত্তর পাওয়া না যায়, সেটি অকর্মক। কিরকম দেখো, আমি রাতে খাবো না, কি খাবো না, নাই, কাকে খাবো না, নাই, অতএব এটা হচ্ছে অকর্মক। সে সকালে নাচে, কি নাচে, নাই, কাকে নাচে, নাই। স্যার কাকে নাচে, এটা কি কোনো প্রশ্ন হইলো? সেটা তোমার ভাববার বিষয় না, তুমি প্রশ্ন করেই যাবা, উত্তর পাও না পাও তুমি প্রশ্ন করেই যাবা। এই প্রশ্নের উত্তর না পাইলেই অকর্মক। এবার আসো দ্বিকর্মক। দ্বি মানে দুই, যার দুইটা কর্ম আছে সেটাই দ্বিকর্মক। তাহলে তুমি দেখো নামকরণের মধ্যে এগুলোর সংজ্ঞা লুকায়িত, তোমাকে জ্ঞান দিয়ে বের করতে হবে। দেখো সমাজে হাবলাকে কেউ কি পছন্দ করে? যে একটু জ্ঞানে কাজকর্মে কেমন কেমন, তাদেরকে আমরা বলি হাবলা, মদন, মোকলেস, বুঝছো? তো পড়ালেখায়ও যারা এই সাধারণ জিনিসগুলো বুঝে না, হয়তো খেয়াল করে না, তাদের নাম হইল হাবলা, মদন, মোকলেস। আমি চাই না আমার স্টুডেন্ট কেউ অমনোযোগী হয়ে এই নামগুলো ধারণ করুক। আমি তাদেরকে তাদের নামে ডাকবো, কিন্তু অমনোযোগিতার কারণে মদনগিরি দেখাইলে, মুখলেশগিরি দেখাইলে, হাবলাগিরি দেখাইলে আমি ডাকতে বাধ্য হব। কারণ তোমাদেরকে এখন মারা যায় না, তোমাদের এখন শাস্তি হচ্ছে এটা। যাই হোক, আসো দ্বিকর্মক দুইটা কর্ম আছে, সেটাকেও কি এবং তাকে দিয়ে প্রশ্ন করলে দুইটারই উত্তর পাইবা, সেটা হচ্ছে দ্বিকর্মক। যেমন বাবা আমাকে কলম দিলেন, প্রশ্ন করো, কে দিলেন, উত্তর কলম, কাকে দিলেন, আমাকে, দুইটারই উত্তর পাচ্ছ, এটাই হচ্ছে দ্বিকর্মক। কথাগুলো বুঝো নাই এমন কেউ আছো? আমি আর একটু আলোচনা করলে তো বুঝতে পারবা। যাক, আমার স্টুডেন্ট সবাই খেয়াল করতেছো, তোমাদের জন্য দোয়া করি।
তো এবার আসো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া তোমাদের ব্যাকরণ বইতে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ধাতু, প্রযোজক কর্তা এই তিনটা নাম আছে। প্রযোজক কথা শুনলেই তুমি বুঝবা প্রযোজক মানি যে বাক্যের কর্তা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়। যদি বলে কোন কর্তা, প্রযোজক কর্তা। যদি বলে কোন ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। যদি বলে কোন ধাতু, প্রযোজক ধাতু। আচ্ছা, এবার কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে করায়, কথাটা কেমন দেখো। আমি শুনি, আমি নিজে শুনতাছি। আমি শুনাই, অন্যকে শুনাই, এটাই প্রযোজক। আমি আমি বসি, আমি বসাই, এই বসাইটা প্রযোজক। দেখো এইভাবে দেখাই, শুনাই, বসাই, হারাই, মানাই, পড়াই, এগুলো সব প্রযোজক। আমি তাকে পড়াই, আমি পড়ি, প্রযোজক নয়। আমি পড়াই, প্রযোজক, কারণ অন্যকে দিয়ে পড়াই। এই অন্যকে দিয়ে কোনো কার্য সম্পাদন যে বাক্যে হয় সেটাই হচ্ছে প্রযোজক। সবাই বুঝতে পেরেছ? আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছ। আমি কর্ম অনুযায়ী ক্রিয়াপদ 4 প্রকার শেষ করতে পেরেছি। এইবার আসো ক্রিয়াপদের ভাব। ক্রিয়াপদের ভাব, ক্রিয়াপদ প্রকাশের ধরনকে ক্রিয়ার ভাব বলে। ইংরেজিতে বলা হয় মুড। অনেক সময় তুমি তোমার বন্ধুকে বলো না, এত মুড দেখাস কেন, তার মানে চেহারার মধ্যে ভাব প্রকাশ পাইছো, এই কারণে কথাটা বলছো। ক্রিয়াও, কারণ ক্রিয়া ছাড়া বাক্য হয় না, সেও এরকম ভাব দেখায়, ওই ভাবটাকেই বলে ক্রিয়ার ভাব। বুঝতে পারছো? ক্রিয়া প্রকাশের ধরনকে ক্রিয়ার ভাব বলে। ক্রিয়া প্রকাশের ধরনকে ক্রিয়ার ভাব বলে। এই ক্রিয়ার ভাব 4 প্রকার। আমি একটু দ্রুত সংক্ষেপে আলোচনা করবো, এই কারণে শুধু জানার জন্য এগুলো পড়ানো দরকার, কিন্তু এগুলো আসলে রচনামূলক পরীক্ষা আসে না, আর অবজেক্টিভ দিয়ে একটা আসতে পারে, এই কারণে আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। ক্রিয়ার ভাব 4 প্রকার। 1 নির্দেশক ভাব, 2 অনুজ্ঞা ভাব, 3 সাপেক্ষ ভাব, 4 আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। তো নির্দেশক ভাব হচ্ছে যে বাক্যের সাধারণ বাক্য, যে বাক্যটি সাধারণ, অর্থাৎ কর্তার সাধারণ বক্তব্য প্রকাশিত বাক্যকে কি বলে? নির্দেশক ভাব বলে, ক্রিয়া নির্দেশক ভাব বলে। যেমন বিবৃতিমূলক বাক্যগুলো, আমি ভাত খাই, রহিম স্কুলে যাই, আমি তাকে চিনি, ইত্যাদি ইত্যাদি। নর্মাল বাক্য যেগুলো তুমি স্বাভাবিকভাবে বলে থাকো, সেগুলো হচ্ছে নির্দেশক ভাব। তোমার যদি বলে আমি বই পড়ি, ক্রিয়ার কোন ভাব, তুমি দেখলা এটা তো বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যগুলো আবার 5ম অধ্যায়ে পাইবা, তখন তুমি আরো ক্লিয়ার হবা। এই বিবৃতিমূলক বাক্যগুলো হলো সাধারণ কথা। এই সাধারণ কথা যে ক্রিয়াপদ দ্বারা সংগঠিত হয় সেটাই নির্দেশক ভাব। 2 নম্বর অনুজ্ঞা। অনুজ্ঞা হচ্ছে যে ক্রিয়াপদ দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বোঝায়, সেটি অনুজ্ঞা ভাব। বইটি আনো, আম খাও, চলে যাও, এদিকে এসো, এরকম আদেশ নির্দেশ বোঝা গেলেই অনুজ্ঞা ভাব। সাপেক্ষ ভাব একটা ক্রিয়া আরেকটা ক্রিয়ার উপরে নির্ভর,
তুমি আসলে আমি যাব, তুমি খেলে আমি খাবো, এই সেটা হলো সাপেক্ষ ভাব। আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, যে বাক্যে ক্রিয়ার শেষে ক থাকে, ক্রিয়ার শেষে ক থাকে, সেটা আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। যেমন বৃষ্টি আসে আসুক, সে যায় যাক, ইত্যাদি। এটা হলো আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আমি ক্রিয়াপদ থেকে চলে আসতে চাই, তোমরা কি আমাকে আসতে দিবা? আসতে দিবা মানে তোমরা বাকি লেকচার গুলো, বাকি আলোচনাগুলো বুঝছো কিনা? হ্যাঁ, আসতে দিবা, তার মানে ইনশাল্লাহ আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, তো এইবার আমরা চলে যাব ক্রিয়া বিশেষণ যেহেতু আছে, আমি একটু আলোচনা করি। তোমরা ক্রিয়া বিশেষণটা আগে ছিল না, প্রথমে যখন এই সিলেবাস শুরু হয় তখন ছিল না, এই 2 বছর পর থেকে শুরু হয়েছে। তো ক্রিয়া বিশেষণটা সোজা, তোমরা আমার আগের আলোচনায় পড়ছো যে যেই বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন দ্রুত চল, হ্যাঁ, তারপরে তোমার আস্তে বলো, হ্যাঁ, ক্রিয়া, অর্থাৎ বিশেষণের পাশে যদি ক্রিয়া থাকে সেটাই ক্রিয়া বিশেষণ। আর যদি পুরো বাক্য দিয়ে দেয়, ক্রিয়া দিয়ে, ক্রিয়ার সাথে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি মিলে যায় ক্রিয়া বিশেষণ। ওই যে গত ক্লাসে আলোচনা করলাম, কেমন, কথাটা বুঝতে পেরেছো? অতএব ক্রিয়া বিশেষণ আমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। এইবার আসো আমরা চলে যাব আবেগ, যোজক আর আবেগ বাকি আছে। তো সবাই একটু আবেগটা লিখে নাও। আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয়। আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয়। মোট কথা, যে বাক্যে বা যে অব্যয়গুলো দ্বারা বা যে পদগুলো দ্বারা মনের আবেগ প্রকাশ পায় সেটি আবেগ সূচক বাক্য, সেটি আবেগ সূচক শব্দ, বাক্য হবে না, শব্দ বা পদ। লিখছো সবাই? আচ্ছা, এইবার আসো আবেগ। আবেগ আমরা চিনব কিভাবে? দেখো, মনের আবেগ, মনের আবেগে আমরা কথা বলি। তো 10ম শ্রেণীকে আমি টানার জন্য বলছি, যেহেতু সরাসরি আবেগ নামে ওদের কিছু নেই, ওদের আছে অনন্যই অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনন্যই অব্যয়। এই অনন্যই অব্যয় যেটা, সেটাই এখানে আবেগ। অনন্যই অব্যয় যেটা, সেটাই এখানে আবেগ। কিরকম দেখো, অনন্যই অব্যয়টা শুনো, বেশ ভালো করেছ। এই বেশটা, সি সি, তুমি এত নিচ, এই সি সিটা আবেগ। হাই, আমার যদি 10টা টাকা থাকতো, হাই, হ্যালো, কেমন আছো, আবেগ। এই যে আমরা আবেগ প্রকাশের জন্য হ্যালো, হাই, সি সি, সি, বুঝতে পারছো? এই যে এগুলো ব্যবহার করি, সেগুলোই হচ্ছে আবেগ। তোমাকে যখন শব্দ নির্বাচন করতে দেয়, যদি বলে সি সি তুমি এত নিচ, সি সি নিচে আন্ডারলাইন থাকে, তুমি এটাকে জীবন বিশেষ্য পদ বলবা না, জীবন ক্রিয়াপদ বলবা না, জীবন বিশেষণ বলবা না,
জীবনেও তোমার এই কি বলা হয় এই ক্রিয়া বিশেষণ বলবা না, তুমি বাধ্য হয়ে আবেগ বলবা। তাইলে আবেগটা হচ্ছে অনন্যই অব্যয়, অনন্যই অব্যয়, যেগুলো দ্বারা আবেগ প্রকাশ পায়। আরেকটা দেখো, বাহ কি সুন্দর পাখি, এই বাটা আবেগ। কথা বুঝতে পারছো? এবার আসো যোজক, কি নাম? যোজক কাকে বলে একটু লিখে নাও, পরে আমি চিনাচ্ছি। যে পদ একটি বাক্যের সঙ্গে, যে পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অর্থগত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। আবার শুনো, যে পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। সবাই লিখতে পেরেছো? এবার আমি বুঝাই আমার ভাষায়। তো তোমরা অব্যয়ওয়ালারা, প্রিয় অব্যয়ওয়ালারা, অর্থাৎ দশম শ্রেণী যারা, তোমাদের সে অব্যয় প্রকারভেদের মধ্যে 4টা প্রকারভেদ পড়বা: সংযোজক, বিয়োজক, অনন্যই, অনন্যই, আরেকটা হচ্ছে তোমার অনুকার। এই অব্যয় পদ 4 প্রকার। আচ্ছা, তো অনন্যইতে গেল আবেগ। এইবার যোজকে আসো, এখানে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচন অব্যয়, এই অব্যয়গুলো কেমন শুনো। রহিম এবং করিম 2 ভাই সংযোগ করছে, রহিম এবং করিমের মধ্যে সংযোগ করছে, এটাকে তোমরা বলবা সংযোজক অব্যয়। আর আমার আলিম একাদশ দ্বাদশ যারা আসো প্রিয় শিক্ষার্থী, তারা বলবা যোজক। সংযোজক, বিয়োজক। সংযোজক মানে সংযোগ করা, বিয়োজক মানে বিচ্ছিন্ন করা। তো কিছু অব্যয় একটা বাক্যের মধ্যে আইসা 2 পদের মাঝে সংযোগ জ্ঞাপন করে। তুমি সংজ্ঞা এইভাবেও লিখতে পারো, যে অব্যয়গুলো একটা বাক্যের 2টি পদের মধ্যে সংযোগ জ্ঞাপন করে সেটি সংযোজক অব্যয়, সেটি সংযোজক। আবার যে অব্যয় একটি বাক্যের মধ্যে 2টি পদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটায় সেটি বিয়োজক অব্যয়। আবার আলিমদের জন্য সেটি হচ্ছে সংযোজক। সংকোচক, যে অব্যয় একটি বাক্যের 2টি অংশের মধ্যে সংকোচন জ্ঞাপন করে সেটি হচ্ছে সংকোচক অব্যয়। এবার তোমরা 3টা বিষয় জানতে পারছো। এবার উদাহরণের মাধ্যমে আমরা জিনিসগুলো আমাদের সহজ করে নিই। তো কিছুক্ষণ আগে তোমরা সংযোজক অব্যয় বুঝতে পেরেছো। রহিম ও করিম স্কুলে যায়, ও আয়সা এই 2 জনের মধ্যে সংযোগ জ্ঞাপন করছে।
এটা সংযোগ ব্যাপক সর্বনাম দশম শ্রেণীর জন্য, আর আলিম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য হচ্ছে এটা যোজক। এবার আসো বিয়োজক। রহিম কিংবা করিম এর জন্য দায়ী। বিয়োজকটা আমি তোমাদেরকে এভাবে বুঝাবো, যে বাক্যে দুইটি পদের বা দুইটি কর্তার উল্লেখ থাকে কিন্তু কাজ করে একটি, সেটি হচ্ছে বিয়োজক। দায়ী কয়জন? একজন, কিন্তু উল্লেখ করছে দুইজন। রহিম কিংবা করিম এর জন্য দায়ী, এটাই হচ্ছে বিয়োজক অব্যয়। আর আলিম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এটা হচ্ছে যোজক। অর্থাৎ তোমরা কিছু অব্যয় পাইবা, নতুবা, অথবা, তবে, হ্যাঁ, কিংবা, এই ধরনের। অথচ, যাই হোক, এগুলো মনে না থাকলে তুমি যখন দেখবা পদ দুইটা উল্লেখ করছে কিন্তু ক্রিয়া সম্পন্ন করছে একটা, সেটাই বিয়োজক। বিয়োজক মানে বিচ্ছিন্ন করা, দুইটা ছিল একটাকে ছড়াইয়া দিছে, সেটা হলো বিয়োজক অব্যয়, সেটা হলো যোজক। এবার আসো সংকোচক। যে বাক্যে ক্রিয়াপদ, সরি, যে বাক্যে অব্যয় পদের পূর্বের অংশ, পরের অংশ, অর্থাৎ অব্যয়ের আগের যে অংশটা এবং পরের অংশটা বিপরীতমুখী, অর্থাৎ একটা ভালো মন্দ, অর্থাৎ বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে সংকোচক অব্যয়। আর তোমাদের জন্য আলিম আর একাদশ দ্বাদশের জন্য হচ্ছে যোজক। যেমন, ছেলেটি ভালো কিন্তু দুশ্চরিত্রবান। একবারে তাকে উঠায়া দিলা, আবার নিচে নামায়া দিলা। এই যে একবার ভালো একবার মন্দ বললা, এটার নামই হচ্ছে সংকোচক অব্যয়। কথাটা বুঝতে পেরেছ? তাইলে আমরা বুঝতে পারলাম যে সংযোজক, বিয়োজক, সংকোচক এগুলো অব্যয়, এবং চিনলাম এটা হলো দাখিল দশম শ্রেণীর ক্লাসে ওইভাবে পড়তে হবে। আর এই তিনটাকে একই সাথে আমরা যোজক হিসাবে পড়ব। তো আমাদের কাছে এখন সংজ্ঞাটা আমাদের ভাষায় খুব সহজ হয়ে গেল। যে অব্যয়গুলো দ্বারা কোনো বাক্যে সংযোজক, বিয়োজক ও সংকোচন প্রকাশ করা হয় সেগুলোকেই যোজক বলে, আর ওরা আলাদা আলাদা বলবে। ওকে, সবাই পারছো? ইনশা আল্লাহ। আসলে কিন্তু একটু যদি বুঝে পড়ো, পড়াটা কিন্তু আসলেই সোজা। আমরা না পড়ার কারণে, বই না ধরার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। আসলে কিন্তু এই যে আমি আলোচনা করছি, তোমরা সচরাচর ব্যবহার করো কিন্তু বুঝো নাই। কিন্তু আমি বুঝাই দেওয়ানোর পরে দেখো অনেকের মনে, আল্লাহ এগুলো এত সোজা, যোজক পারতাম না, যোজক কি জিনিস আল্লাহ, ব্যাকরণের ছোটবেলা থেকে শুনেই নাই। হ্যাঁ, আবেগ, মনের আবেগ, মনের আবেগ আবার এখানে কি হিসাবে আসলো জানি না, কিন্তু অন্ত সোজা। এবার আসো 8 প্রকারের 7 প্রকার শেষ। এবার 8 প্রকারে আসো অনুসর্গ। আগে সংজ্ঞাটা লিখে নাও, লেখো। যে অব্যয় শব্দাংশ বা যে অব্যয় শব্দের পরে স্বাধীনভাবে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যে অব্যয় শব্দের পরে
স্বাধীনভাবে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। এটা সংজ্ঞা। এবার উদাহরণে আসো। এগুলো একটা বাক্যের মধ্যে বসে, এদের নিজস্ব অর্থ আছে, এরা আলাদাভাবে বসে। যেমন, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই যে জন্যটা, এটা কিন্তু অব্যয়, কিন্তু এটা আলাদাভাবে বসছে, এটা একটা অনুসর্গ। কথাটা বুঝতে পারছো? রহিমের চেয়ে করিম বড়, চেয়ে অনুসর্গ। তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা, চেয়ে, এই চেয়েটাও অনুসর্গ। কথাটা বুঝতে পারছো? তাইলে অনুসর্গ ও আমাদের কাছে সোজা। তো আমরা পদ 5 প্রকার। পদ কাকে বলে? দশম শ্রেণীর বন্ধুরা পেয়েছ। শব্দের শ্রেণীকরণ 8 প্রকার। আলিম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বন্ধুরা পেয়েছ। তারপরেও আমি আর একটু জ্বালাই দিয়ে আমি ক্লাস শেষ করব। তো পদ বলা হয় বাক্যের অন্তর্গত অর্থবোধক প্রত্যেকটি শব্দকে পদ বলে। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। শব্দের শ্রেণীকরণ 8 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ, অনুসর্গ। এখন অনেকগুলোর নামকরণের মধ্যেই এর সংজ্ঞা এবং চেনার উপায় আছে। অতএব তোমরা পারবা আমি আশা করি, তবে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। একমাত্র মাথা ঠান্ডার উপায় হচ্ছে তুমি যেন কোনো টেনশনে না থাকো, কোনো হতাশায় না ভোগো। হ্যাঁ, আর সেগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে সঠিক মতো ইবাদত করা, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখা। তিনি আমাদের মেধাকে শান্ত রাখবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ শুধু বাংলা নয়, যে কোনো সাবজেক্ট ভালো করতে পারবো। আজকে আমি তোমাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। এখানে আমি আমার ক্লাস শেষ করি এবং আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, তিনি যেন তোমাদেরকে সার্বিকভাবে কবুল করেন। আল্লাহ হাফেজ।